সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে হঠাৎ করে নমনীয় কেন বিএনপি? তাহলে কি নির্বাচনের আগে বিচার সংস্কার এগুলি লাগবে না? তাহলে কি বন্দর নিয়ে যে কথাগুলো বিএনপি এতদিন বলছিল সেগুলো আর বলবে না? করিডোরের বিষয়ে কি বিএনপির অবস্থান পাল্টে যাচ্ছে? কিংবা দুর্নীতি কিংবা দুঃশাসনের যে বিষয়গুলো বলা হচ্ছিল বর্তমান সময়ে, সেগুলো থেকে কি চোখ অন্যদিকে সরে যাচ্ছে? এই বিষয় নিয়ে আজ কথা বলবো। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দীর্ঘ 17 বছর খুব কম সময় না, কিন্তু একটা মানুষ যার সদ্য ভূমিষ্ঠ হয়েছে 17 বছরে, সে কিন্তু যৌবন পেয়েছে। এই 17টা বছর বিএনপির অগণিত নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, হত্যা শিকার হয়েছে, মামলা হামলা তো লক্ষ লক্ষ। বিএনপির পক্ষ থেকে যে অভিযোগগুলি ছিল, সেই বিএনপি এখন যখন সুযোগ পেয়েছে, তখন সেই বিএনপি কি তার অতীত ভুলে যাচ্ছে? প্রশ্নগুলি কিন্তু আমার না, তৃণমূলের নেতা কর্মীদের। তারা বলছে লন্ডনে তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠকটি হলো, সেই বৈঠকের পরে যখন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়টি কথা বলা হচ্ছে, বিষয়টি নিয়ে মনে হচ্ছে বিএনপির মধ্যে একটা উৎফুল্লতা, একটা আনন্দ, খুশি। কোন যুক্তিতে বিএনপি যে অবস্থান ছিল ডিসেম্বরেই নির্বাচন হতে হবে, সেটি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গেল। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তার কি কোনো গ্যারান্টি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে? আলোচনা হয়েছে, হতে পারে, যদি কিন্তু কিন্তু আছে। এবং যদি কিন্তুর বিষয়গুলি যখন বলি, তখন ওই যে যেটি নিয়ে শুরু করেছিলাম, বিচার সংস্কার, এগুলি কোথায় যাবে? এখন অনেকে বলছেন যে সংস্কার তো চলমান প্রক্রিয়া, খুব ভালো কথা। তো চলমান প্রক্রিয়া হলে কিছু জিনিস তো দৃশ্যমান হতে হবে। বর্তমান সরকার কি কিছু দৃশ্যমান সংস্কার দেখাতে পেরেছেন? কোন একটা সংস্কার যিনি শুরু করেছেন, তার পরিসমাপ্তি কি হয়েছে? দৃশ্যমান কোনো আলো কি মানুষ দেখতে পেরেছে? এই তো পরিবেশ নিয়ে কাজ করেন দীর্ঘদিন, পরিবেশের বিভিন্ন বিষয় নিয়ে সভা সেমিনার করেছেন, দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে কথা বলেছেন। রেজওয়ানা, উনি উপদেষ্টা রেজওয়ানা হাসান, উনি যেই একটা উদ্যোগ নিলেন পলিথিন নিষিদ্ধ করার, সেই পলিথিন নিষিদ্ধ হয়েছে কাগজে কলমে, বাস্তবে কি হয়েছে? পারেননি। রাজধানী ঢাকাতে যে খালগুলো রয়েছে, যে খালের ব্যাপারে বলা হচ্ছিল যে বিগত দিনে আওয়ামী লীগের সুবিধাভোগীরা, ফ্যাসিস্টের সুবিধাভোগীরা এই খালগুলো দখল করে অবৈধ ভাবে দোকানপাট দিয়েছে, বাসাবাড়ি করেছে, বিল্ডিং করেছে, সেই খালগুলি কি ওই অর্থে উদ্ধার হয়েছে, নাকি লোক দেখানো কাজ হচ্ছে? কোন জিনিসটা হচ্ছে মানে আমরা একটু জানতে চাই। বলবেন আপনি সমালোচনা করার কে? আমি সমালোচনা করার কেউ অবশ্যই, এই কারণে আমি দেশের নাগরিক। সব নাগরিক কিন্তু আপনার কাছে জানতে চাই, কিন্তু সব নাগরিকের তো প্ল্যাটফর্ম থাকে না। আমার তো একটা প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্ম থেকে আমি প্রশ্নগুলি করতে চাই। কিন্তু এই প্রশ্নগুলির কি সঠিক জবাব বর্তমান সরকারের কাছে আছে? যে বিরাট গণ অভ্যুত্থান, সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিল 5ই আগস্ট 2024, সেই গণ অভ্যুত্থানের সেই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যেই নতুন বাংলাদেশের কথা আপনারা বলছেন, সেই নতুন বাংলাদেশে এসে আপনারা দুর্নীতি করেন, অনিয়ম করেন, চুরি করেন, লজ্জা লাগে না? সেই শহীদের রক্তের সঙ্গে কি আপনারা বেইমানি করছেন না? বলা হচ্ছে যে 71-এর চেতনাকে বিক্রি করে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল। তা আপনারা কোন চেতনা বিক্রি করছেন? আপনাদের প্রতি মানুষ এখনই কেন এত ক্ষুব্ধ, বিরক্ত? আপনারা কোন চেতনা বিক্রি করছেন? আমি যদি বলি আপনারা 24-এর চেতনা বিক্রি করছেন, এই কথাগুলো এতদিন পরে, 9 মাস পরে, 10 মাস পরে এসে বলা লাগছে কেন? কারণ আপনাদের অযোগ্যতা, অদক্ষতা। এক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে 7 খুন মাফ হয়ে যাবে, বিষয়টা তো এমন না। প্রফেসর ইউনূস কেন্দ্রবিন্দুতে আছেন। তিনি, যদি আমরা বলি যে তিনি মাঝখানে অবস্থান করছেন, তার চারপাশে যারা আছেন তাদের যোগ্যতাটা কি? তারা এনজিও চালিয়েছেন। এনজিও চালানো আর দেশ চালানো তো এক জিনিস নয়। ফলে মানুষ নির্বাচিত সরকার চায়। নির্বাচিত সরকার আসলে যে বাংলাদেশ বেহেশত হয়ে যাবে তা কিন্তু নয়, কিন্তু মানুষ ভোট দিতে পারবে। দীর্ঘ 17 বছর মানুষ ভোট দিতে পারেনি, আক্ষেপ আছে। এখন মানুষ ভোট দিতে পারলে যেই সরকার আসবে, সেই সরকারের হয়তো দায়বদ্ধতা থাকবে, সেই সরকার হয়তো চাইবে ভালো কিছু করার জন্য। কিন্তু সেই সরকার যারা আসবেন, যে রাজনৈতিক দল আসবে, এখন তো দেখছি আমরা সেই রাজনৈতিক দলগুলোকে বিতর্কিত করা হচ্ছে। এই দলকে ওই দলের বিরুদ্ধে, ওই দলকে ওই দলের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হচ্ছে। আমি তো মনে করি এটা পরিকল্পিত। পালিয়ে যাওয়া শক্তির অর্থায়ন এবং বিদেশে থাকা ফ্যাসিস্ট এবং দেশের মধ্যে ঘাপটি মেরে থাকা
ফ্যাসিস্টদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা আছে, একবারে ত্রিমুখী না আর কি, মানে ত্রিতত্ত্ব আর কি, এরা সবাই মিলে এই কাজগুলি করছে। সরকারের বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র হচ্ছে, রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, একই সঙ্গে মানুষের চরিত্র হনন করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যখন একটা জিনিস চলে আসে, মানুষ কিন্তু প্রথম দেখাতেই তা অনেকটাই বিশ্বাস করে নেয়। মানুষ কিন্তু যাচাই বাছাইয়ের সুযোগ পায় না। এই যাচাই বাছাই করার আগে একটা মানুষকে যখন জাজ করে ফেলা হয়, সেই মানুষের পক্ষে কামব্যাক করা, ফিরে আসা, ঘুরে আসা খুব একটা সহজ কিন্তু হয় না। তো যেটি বলছিলাম, সরকারের বিষয়ে বিএনপির নমনীয়তা, বিএনপি চিন্তা করছে হয়তো যে আমরা তো ক্ষমতায় চলে আসছি, সুতরাং ডিসেম্বর ইলেকশন হোক বা ফেব্রুয়ারিতে ইলেকশন হোক, সেটা কোনো বিষয় না, ইলেকশন হলেই হলো। তাহলে যদি আপনারা 2 মাস ছাড় দেন, তাহলে আপনারা এতদিন কেন বলেছেন ডিসেম্বরের মধ্যেই হতে হবে? এটা কি রাজনৈতিক কোনো কৌশল ছিল কিনা? যদি কৌশল থাকে ভালো, সেই কৌশলটা কার স্বার্থে? ক্ষমতায় যাওয়ার স্বার্থে, না জনগণের স্বার্থে, নাকি বর্তমান সরকারকে স্পেস দেওয়ার স্বার্থে? কোন স্বার্থে আপনারা কাজটা করেছেন? এখন যারা গণমাধ্যমের সামনে এসে কথাগুলো বলছেন, তাদের বিশ্বাসযোগ্যতা কতটুকু আছে? তাদের তো বিভিন্ন এজেন্সির সঙ্গে যোগাযোগের একটা অভিযোগ আছে, তাদের বিষয়ে নানা ধরনের অপপ্রচার আছে। আমি অপপ্রচার এই কারণে বলছি, যেহেতু প্রমাণিত নয়, কিন্তু অপপ্রচার তো আছে। তো এই যে যাদের বিরুদ্ধে অপপ্রচার, যাদের বিরুদ্ধে কালিমা লিপ্ত, তারা কেন সামনে আসছে? এবং বিগত 16-17 বছরে যে মানুষগুলোকে আমরা দেখেছি যারা আন্দোলন সংগ্রামে বিভিন্ন সময় হুমকি, হামলা, মামলা এগুলো সামনের সারিতে ছিলেন, তারা হঠাৎ করে মনে হচ্ছে ডিফোকাস হয়ে যাচ্ছে। এটা টেলিভিশনের ভাষায়, ক্যামেরার ভাষায় ডিফোকাস, মানে দেখা যাচ্ছে না। এবং ফোকাস হয়ে যাচ্ছে এমন এমন কিছু মানুষ যাদেরকে গত 17 বছরে আসলে ওই অর্থে দেখা যায়নি। এখন আপনি বলবেন যে পেছনে থেকে কলকাঠি নাড়িয়েছেন। এখন পেছনে থেকে কলকাঠি নাড়ানো আর সামনে থেকে রণাঙ্গনে যুদ্ধ করা, দুইটা তো এক না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন যুদ্ধে গিয়েছিলেন, তখন তো তিনি তার স্ত্রী, সন্তান, তাদেরকে রিস্কে রেখে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি শহীদ হতে পারতেন। তো আল্লাহ তাআলা তাকে শহীদ করেননি, তিনি যুদ্ধের ময়দান থেকে বীর বেশে ফিরে এসেছেন। তো তার যে স্যাক্রিফাইস, আর যারা কলকাতায়, লন্ডনে, বিভিন্ন জায়গায় জনসমর্থন আদায় করেছেন, ফান্ড কালেকশন করেছেন, কিংবা আমোদ প্রমোদ ফুর্তি করেছেন, তাদের স্যাক্রিফাইসটা এক হবে না। মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, আর যারা মনে করেন যে বাইরে থেকে জনমত সংগ্রহ করেছেন, গান গেয়েছেন, নেচেছেন, বিভিন্ন কিছু করেছেন, তাদের স্যাক্রিফাইসটা এক হবে না। নিশ্চয়ই তারাও মুক্তিযোদ্ধা, ঠিক আছে, সংজ্ঞায় ফেললে তাদের মুক্তিযোদ্ধা বলতেই হবে, কিন্তু তাদের স্যাক্রিফাইস আর পাকিস্তানি বাহিনীর গুলির সামনে, অস্ত্রের সামনে তাদের স্যাক্রিফাইসটা এক হতে পারে না। তো সুতরাং যারা বাংলাদেশের বিভিন্ন সময়ে জনমত গঠনে, সাধারণ মানুষের মধ্যে গিয়েছেন, সভা সমাবেশ থেকে শুরু করে সব ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, এই মানুষগুলো ক্রমান্বয়ে কিন্তু পিছিয়ে পড়ছে। পিছিয়ে পড়ার বেশ কিছু কারণ আছে। এটা অর্থনৈতিক একটা বড় কারণ আছে, সামাজিক একটা কারণ আছে, এবং মূল কেন্দ্রের সঙ্গে একটা বিভাজন, একটা দূরত্বের একটা আমরা কারণ দেখতে পাই। অর্থাৎ আপনার টাকা পয়সা থাকতে হবে, আপনার মূল কেন্দ্রের সঙ্গে ওইভাবে যোগাযোগ থাকতে হবে, এবং আপনার কারো না কারো লোক হতে হবে। এইগুলো যদি হয়, দেন আপনি ফোকাসে থাকতে পারবেন, আপনি লাইমলাইটে থাকতে পারবেন। আর যদি মনে করেন যে আপনার এগুলি কিছু না থাকে, শুধুমাত্র রাজনীতি করে গেছেন বছরের পর বছর, জেল জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন, আপনার ফোকাস হওয়ার কোনো সুযোগ নেই। এই সুযোগ কিন্তু কেন্দ্র থেকে করা হচ্ছে না। এই যে মিডল ম্যান, যারা মধ্যস্বত্বভোগী, ব্যবসায়িক ক্ষেত্রে বলা হয়, এই রাজনীতির ক্ষেত্রেও কিন্তু মধ্যস্বত্বভোগী আছে। ব্যবসার ক্ষেত্রে দেখা যাবে উৎপাদন করে একজনে, বিক্রি করে একজনে, মাঝখান থেকে ফরিয়ে একটা শ্রেণী ঢুকে গিয়ে তারা একটা ভালো অংশ, ইনভেস্ট কিচ্ছু নাই, তারা মাঝখান থেকে একটা ভালো লভ্যাংশ নিয়ে বেরিয়ে আসে, এবং তাদের কারণে কিন্তু এই বাজার ব্যবস্থাপনায় সমস্যা হয়, এবং জিনিসপত্রের দামগুলো হঠাৎ করে বেড়ে যায়, হঠাৎ করে কমে যায়। রাজনীতিতেও কিন্তু এখন এই ফরিয়া, এই দালাল এবং এই যে মধ্যস্বত্বভোগী, এই শ্রেণীটা ঢুকে গেছে। তারা এসে হঠাৎ করে এই যে টাকা দেন, এইটা করেন, ওইটা করেন, ওখানে পদ দেবো, এটা করবো, ওইটা করবো, নমিনেশন দেবো, নানা কিছু প্রলোভন দেখিয়ে অমুকের সঙ্গে যোগাযোগ আছে, তমুকের সঙ্গে যোগাযোগ আছে, রাতে তার সঙ্গে খেলাম, এই দেখেন ভিডিও কল, অমুক নেতা ফোন দিয়েছে, এই দেখেন এটা হয়েছে, এগুলি করে আলটিমেট তারা মার্কেট থেকে
একটা মোটা অঙ্কের টাকা তুলে নিচ্ছে। এইগুলি করে তাদের চাঁদাবাজি এবং টেন্ডারবাজি সহ অন্যান্য সকল কিছুর ক্ষেত্রটা তারা প্রস্তুত করছে। প্রকৃতপক্ষে তৃণমূলের যে কর্মী, প্রকৃতপক্ষে তৃণমূলের যে নেতা, প্রকৃতপক্ষে যারা মার খেয়েছে, গুম হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদেরকে বঞ্চিত করার জন্য এই শ্রেণীর মানুষরা উঠে পড়ে লেগেছে। এবং এখন যখন নির্বাচনের কথা বলা হচ্ছে, নির্বাচন যখন খুব সন্নিকটে, তখন এ সমস্ত ফরিয়াদের দৌরত্ব খুব বাড়ছে। সুতরাং এখানে পরামর্শ দেওয়ার কিছু নাই, এখানে বিষয় হচ্ছে সতর্ক থাকার বিষয়। যারা আন্দোলন সংগ্রাম এবং মানুষের কাতারে ছিল, মানুষের সুখে দুঃখে পাশে ছিল, যারা জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে, যারা মহান মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, তারাই যখন নেতৃত্বে আসবে, তখন যে কোনো রাজনৈতিক দল বাংলাদেশের স্বার্থে কাজ করতে পারবে। অন্যথায় ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে, বাংলাদেশের উন্নতি হবে না, বাংলাদেশের অগ্রগতিও হবে না, দেশ ক্রমান্বয়ে পিছিয়ে যাবে। সুতরাং সিদ্ধান্ত আপনাদের, আপনার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবেন, নাকি দেশকে আগের জায়গায় ব্যর্থ হিসেবে পরিচালিত করবেন, সিদ্ধান্ত আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।